এক নম্বর ক্লাসে কোশ্চেন দেখে পড়ে যে আয়তঘন অঙ্কগুলি আছে। এখন আমরা এই 24-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সলভ করব। প্রথমে এর দাগে আছে বহু বিকল্পী প্রশ্ন মানে এমসিকিউ। এখানে প্রতিটি কোশ্চেন আমাদের সলভ করতে হবে, সলভ করার পর দেখতে হবে যে এখানে কোন অপশনটি সঠিক। তো এখানে একের দাগে আছে একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভেতরের আয়তন 440 ঘন সেমি এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভেতরের উচ্চতা, এখানে কোন অপশনটি সঠিক হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যেটা আমাদের বলা হয়েছে যে সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভেতরের আয়তনটি দেওয়া আছে আর ভেতরের ভূমিতলের ক্ষেত্রফলটি দেওয়া আছে। বাক্সের উচ্চতা কত সেটি আমাদের বের করতে হবে। তো মনে করো কি একটি সমকোণী চৌকোলাকৃতি আমি এখানে আঁকছি। ওকে, দেখো এটিকে যদি আমরা একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্স ধরি, আমরা জানি যে আয়তন সমান কি হয়, আমরা জানি যে আয়তন, এর আয়তন বলতে ভেতরের পুরো আয়তনটি, আর সেটি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হয়। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন হয়। আর এখানে আমাদের আয়তনটি দেওয়া আছে আর দেওয়া আছে যে ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল। তো ভূমিতলের ক্ষেত্রফল বলতে এই যে মানে মেঝের যে ক্ষেত্রফলটি সেটি। তো এখানে এটি যেহেতু একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্স, তো এক্ষেত্রে এর যে ক্ষেত্রফলটি হবে মানে এখানে ক্ষেত্রফলটি ঠিক এরকম একটি হবে। আর এর ক্ষেত্রফল হবে কি, আমরা জানি যে ক্ষেত্রফল সমান হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এক্ষেত্রে যদি আমরা এই আয়তনকে যদি আমরা এই ক্ষেত্রফলে ভাগ করে দিই সেক্ষেত্রে আমাদের এই উচ্চতাটি বেরিয়ে যাবে। ওকে, তো এখানে অঙ্কটি আমরা এইভাবে করতে পারি যে একের দাগে সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন সমান 440 ঘন সেমি এবং ভূমিতলের ক্ষেত্রফল সমান 88 বর্গ সেমি। অতএব উচ্চতা সমান, আমরা জানি যে এখানে আয়তনকে যদি আমরা ক্ষেত্রফলে ভাগ করে দিই তাহলে এক্ষেত্রে আমাদের উচ্চতাটি বেরিয়ে যাবে। তো আয়তনটি হলো এখানে 440 আর এখানে এই ভূমিতলের ক্ষেত্রফল হলো 88। তো এটিকে যদি আমরা ভাগ করি, দেখো যদি আমরা কেটে ছোট করে নিই, 2 দিয়ে যদি কাটি 44 দুগুণ 88 আর এখানে এই 22 আর 0। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 22 দুগুণ 44, এখানে 11 আর 0। আবার যদি 2 দিয়ে কাটি 11 দুগুণ 22, এখানে 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10 আর এখানে 1 থাকছে তো 5 দুগুণ 10। 11 দিয়ে যদি 95 কাটি 5 11 55। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে অতএব উচ্চতা সমান হলো 5। এটি যেহেতু সেমি একক আছে তো এখানে লিখবো সেমি। তো দেখো এখানে আমরা দেখছি যে এখানে বি দাগের অপশনটি আছে 5 সেমি, তাহলে এখানে আমরা অ্যান্সারটি লিখতে পারি যে অতএব বি দাগের অ্যান্সারটি এটি সঠিক। ওকে, এবার আমরা এই দুই দাগটি করবো। তো দুই দাগে আছে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার, মানে এক্ষেত্রে আমাদের আয়তঘনাকার যে গর্তটি তার দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা সবকটি দেওয়া আছে। তো এর সাহায্যে আমরা আয়তঘনাকার গর্তের আয়তনটি আমরা বের করে নিতে পারবো। আর এখানে আমাদের বলা হচ্ছে ওই গর্তের মধ্যে যে পুরু তক্তা রাখা হবে তারও দৈর্ঘ্য, প্রস্থ আর এই পুরু কত সেটি আমাদের দেওয়া আছে। তো এর সাহায্যে আমাদের তক্তের আয়তন আমরা বের করতে পারবো। তো এখানে যদি আমরা এই গর্তের আয়তন দিয়ে, এই গর্তের আয়তনকে যদি তক্তের আয়তন দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কটি তক্তা রাখা যাবে সেটি আমাদের বেরিয়ে যাবে। অঙ্কটি আমরা এইভাবে করতে পারি যে 2 এর দাগে আয়তঘনাকার গর্তের আয়তন সমান এখানে 40, 12 আর 16। তোমরা এখানে লিখবো 40 গুণ 12 গুণ 16 ঘন মিটার এবং তক্তার আয়তন সমান, তক্তার আয়তন এখানে আছে 5 মিটার, 4 মিটার আর 2 মিটার। তো এখানে লিখি যে 5, 2 আর 4 আর এটিও ঘন মিটার। অতএব তক্তা রাখা
অর্থাৎ তক্তা রাখা যাবে। এক্ষেত্রে আমরা গর্তের আয়তনকে যদি তক্তের আয়তনকে ভাগ করে দিই সেটি বেরিয়ে যাবে, তাহলে 40 গুণ 12 গুণ 16 আর এখানে 5 গুণ 2 গুণ 4। তো 4 যদি 16কে কাটি, 4 4 16, 2 যদি 4কে কাটি, 2 2 4, আর 5 যদি 40কে কাটি, 5 এটা 40। তো এটি যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে 8 2 16, 16 সঙ্গে যদি আমরা 12কে গুণ করি, 16 সঙ্গে 12কে গুণ করলে তাহলে হচ্ছে 12 2 24, 3 9 36, 4 9 36, 5 গুণ 60, 6 বেরং 72, 72 2 হাতে থেকে 7, আর 12কে 12, 12 19, তাহলে হচ্ছে 192। তাহলে এটি হলো 192টি। ওকে, আর এখানে আমাদের অপশন আছে, এখানে বি দাগে আছে 192টি, তাহলে এখানে আমরা লিখব যে অর্থাৎ বি দাগে এটি হলো অ্যান্সার। এবার আমরা এই তিনের দাগটি করবো। তো তিনের দাগে আছে একটি ঘনকের 500 তলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন এর মধ্যে কোন অপশনটি হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে আমাদের উত্তর সংকেত হিসেবে দেওয়া আছে যে 500 তলের সংখ্যা এখানে 4টি। ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে একটি ঘনকের 500 তলের ক্ষেত্রফল হলো 256 বর্গমিটার, আর ঘনকের আয়তন কত সেটি আমাদের বের করতে হবে। তো এখানে যেহেতু আয়তন বের করতে হবে, তো আমরা কি জানি যে আয়তন সমান বাহু কিউব, তো আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য লাগবে। আর এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা জানি যে ঘনকের 500 তলের ক্ষেত্রফল সাধারণত 6 ইন্টু বাহু স্কয়ার হয় সমগ্র তলের ক্ষেত্রফল। তো এখানে যেহেতু আমাদের এই 500 তলের সংখ্যা 4টি দেওয়া আছে, মানে 4টি 500 তলের ক্ষেত্রফল নিতে হবে, মানে 4টি 500 তলের ক্ষেত্রফল নিতে হবে। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করতে পারি যে এই 4 ইন্টু বাহু স্কয়ার সমান আমরা এটি লিখবো। তো এখানে আমরা লিখবো যে ঘনকের একটি, এখানে ধরি লিখি। ওকে, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান a মিটার, অতএব প্রশ্নানুসারে বলতে পারি 4 ইন্টু বাহু স্কয়ার বলতে a স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের মিটার এককে আছে, তার জন্য আমরা এখানে a কে আমরা মিটার নিয়েছি, এটি হলো 256। ওকে, তোমরা এখানে 256 বা a স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে 256, 4 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, তো এই ছেড়ে চলে আসবে ভাগ সম্পর্কে। 4 দিয়ে যদি এটিকে আমরা কাটি, তো 4 4 24, 1 থাকছে মানে 16, তো 4 4 16, বা a ইজ ইকুয়াল টু সাইডের এই সাইড আছে স্কয়ার, তো এই সাইডে চলে আসবে, তাহলে গুণ করতে হবে। তো এখানে রুটের মধ্যে হচ্ছে 64 বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 8, মানে এখানে যেহেতু আমাদের এই রুটের মধ্যে এটি আছে 64 আছে, তোমরা কি জানি 8 8 হয় 64, আর রুটের বাইরে যখন চলে আসবে, তো দুটো সংখ্যা কোন সম্পর্ক থাকলে একটি সংখ্যা আমাদের এই রুটের বাইরে চলে আসে। তো এখানে দেখছি যে আমাদের বাহুর দৈর্ঘ্য হলো a মিটার ধরেছিলাম, আর এখানে হলো 8, তো আমরা এখানে বাহুর দৈর্ঘ্যটি পেয়ে গেলাম 8 মিটার। তাহলে এখানে বলতে পারি যে অতএব ঘনকটির, এখানে আমাদের বলা হয়েছে যে ঘনকটির আয়তন কত। তো আয়তন আমরা জানি যে আয়তন হয় বাহু কিউব, তো লিখবো যে ঘনকটির আয়তন সমান বাহু কিউব বলতে 8 এর কিউব। তো 8 এর কিউব সমান কত হয়, 8 গুণ 8 গুণ 8 সমান 8 এটা 64, তো 64 সঙ্গে যদি 8 কে গুণ করি তাহলে হচ্ছে 4 এটা 32, 32 এর 2 হাত থেকে 3, 8 গুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 48 49 50 51, তো হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে 512, আর এটি যেহেতু মিটারে আছে, তো আমরা লিখবো যে ঘন মিটার। ওকে, তো দেখো এখানে আমাদের এই ডি দাগে আছে 512 ঘনমিটার, তাহলে এখানে আমরা লিখবো যে এটি হলো আমাদের ডি দাগের আনসার। এবার আমরা এই 4 দাগটি সলভ করবো। তো 4 দাগে আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো এখানে বলা আছে যে দুটি ঘনকের আয়তন অনুপাত আমাদের দেওয়া আছে, আর এক্ষেত্রে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটি আমাদেরকে এখানে বের করতে হবে। তো এখানে যেহেতু আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে, তার জন্য আমাদের বাহুর দৈর্ঘ্য লাগবে। তো এখানে বাহু যেহেতু দেওয়া নেই, তার জন্য আমরা যেগুলো একটি চলরাশি হিসেবে ধরে নিতে পারি। তো এখানে আমরা ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য সমান x একক এবং y একক, অতএব প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে x বাই y ইজ ইকুয়াল টু, দেখো এখানে যেহেতু আয়তনের অনুপাত দেওয়া আছে, তো আয়তন মানে কি বাহু কিউব, তাহলে আমরা এখানে বলতে পারি যে অর্থাৎ এটির আমরা কিউব দেবো, মানে এখানে 27। ওকে,
এবার আমরা এই আয়তনের থেকে যদি আমরা বাহুকে নিয়ে আসি মানে কি কিউবকে তুলে দিতে হবে, তো কিউবকে তুলে দিলে এক্স বাই ওয়াই, আর এখানেও কিউব যদি তুলে দিই তো এখানে একের কিউব মানে কি একের কিউব সমান আমাদের একই আসে, সেটি মানে কিউবের থেকে যদি দেখো এখানে একের কিউব মানে এককে 3 বার গুণ আছে, তো এককে আর এককে সেক্ষেত্রে আমাদের এক আসছে। আর 27কে যদি আমরা এখানে কিউব বের করি এখান থেকে, তার 27 থেকে যদি আমরা এইভাবে ভাঙাই 3 নং 27, 3 3 9, তাহলে হচ্ছে এখানে 3 এর কিউব, তো এক্ষেত্রে কিউব বের করে দিলে আমাদের 3 হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের বাহুর অনুপাত বেরিয়ে গেল। এবার যেহেতু বাহুর অনুপাত বেরিয়ে গেল তাহলে এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল অনুপাতটি বের করতে পারি। তো ক্ষেত্রফল আমরা কি জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 বাহু স্কয়ার, তো 6 ইন্টু যদি করি তো 6 বাহু স্কয়ার বলতে আমাদের x এর স্কয়ার, তো এক্ষেত্রে আমাদের 6 ইন্টু বাহু স্কয়ার বলতে y স্কয়ার, এক্ষেত্রে আমাদের 6 ইন্টু বাহু স্কয়ার বলতে 1 এর স্কয়ার, এখানেও 6 ইন্টু বাহু স্কয়ার বলতে 3 এর স্কয়ার। বাম এখানে 6 এর সঙ্গে x স্কয়ার গুণ করলে 6 স্কয়ার, 6 এর সঙ্গে y স্কয়ার গুণ করলে 6y স্কয়ার। এখানে উপর নিচে 6 এর সঙ্গে 6 কেটে যাবে, এখানে 1 এর স্কয়ার 1, এখানে 3 এর স্কয়ার 3 3 9। তো এক্ষেত্রে আমরা দেখি যে অর্থাৎ 6x স্কয়ার is to 6y স্কয়ার is equal to 1:9। ওকে, দেখো এক্ষেত্রে যেহেতু আমরা অনুপাত বের করছি মানে এখানে এই যে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করছি, তো সমগ্রতলের ক্ষেত্রফল যেহেতু 6 ইন্টু বাহু স্কয়ার হয়, তো তার জন্য এখানে আমরা 6 কে কাটবো না, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা অনুপাত বের করছি তার জন্য এখানে 6 এর সঙ্গে 6 কেটে যাবে। ওকে, আমাদের শুধুমাত্র অনুপাতের সংখ্যাটি বেরোলো 1:9। তো এখানে আমাদের আছে, এখানে আমাদের সি দাগে আছে 1:9, এখানে আমরা বলবো যে অতএব এটি হলো আমাদের সি দাগের আনসার। এবার আমরা এই ভি দাগটি করবো। তো ভি দাগে আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্ক, এর মধ্যে কোন অপশনটি হবে সেটি আমাদের লিখতে হবে। তো দেখো এখানে বলা আছে যে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটি আমাদের বলা হয়েছে যে x বর্গ একক। তো আমরা কি জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় 6 ইন্টু বাহু স্কয়ার। তো এক্ষেত্রে যেহেতু আমাদের বাহু নেই তো তার জন্য আমরা বাহুকে যে কোনো একটি চলক হিসেবে ধরতে পারি। আর এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্যটি d একক দেওয়া আছে, তো কর্ণের দৈর্ঘ্য সমান √3 ইন্টু বাহু হয়, তো সেক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য লাগবে। ওকে, তো এখানে আমরা প্রথম অঙ্কটা এইভাবে করবো যে d দাগে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a, অতএব ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু a স্কয়ার। ওকে, 6 ইন্টু a স্কয়ার, আর এখানে কর্ণের দৈর্ঘ্য যেহেতু বলা আছে তো কর্ণ আমরা ধরবো, এবং কর্ণ সমান হবে আমরা জানি যে √3 ইন্টু বাহু হয়, তো বাহু বলতে আমরা বাহু বলতে a ধরেছি, তো এখানে a, এটি সমান a √3। ওকে, আর এটি যেহেতু ক্ষেত্রফল তো আমরা লিখবো বর্গ, এখানে একক আর একটি বর্গ, একক আর একটি একক। ওকে, এবার দেখো এখানে যেহেতু বলা আছে যে সমগ্রতলের ক্ষেত্রফল x বর্গ, আর আমরা দেখলাম যে সমগ্রতলের ক্ষেত্রফল 6:a স্কয়ার, তাহলে এখানে লিখতে পারি যে অতএব s ইজ ইকুয়াল টু, এখানে ক্ষেত্রফল x বর্গ একক বলা আছে, আমরা এখানে 6a স্কয়ার লিখেছি, তাহলে x ইজ ইকুয়াল টু 6a স্কয়ার। আর এবং কর্ণ বলতে এখানে d আছে, তাহলে আমরা এখানে কর্ণ বলতে আমাদের a √3 বেরিয়েছে, তাহলে এখানে লিখবো যে এবং d ইজ টু a √3। ওকে, এবার শুধু তোমার a আছে, তো এর মানটা আমরা বের করে নিই। তো এটিকে আমি প্রথমে সলভ করে নিচ্ছি, এখানে এটিকে যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে হচ্ছে a √3 ইজ ইকুয়াল টু এখানে d, এখানে বা a d √3, এখানে এর সঙ্গে গুণ সম্পর্ক আছে, তো এই সাইডে ভাগ সম্পর্ক চলে আসবে। বা এবার দেখো এখানে আমাদের a এর মান বেরিয়ে গেল d বাই √3, আর এখানে আমাদের a আছে, তো এটিকে আমরা এইভাবে লিখতে পারি 6 a স্কয়ার বলতে আমাদের a এর মান যেহেতু এটি, তো a এর বদলে আমরা এটিকে বসাতে পারি d √3, এটি পুরোটা স্কয়ার আছে, তো এখানে আমরা স্কয়ার দিচ্ছি, বা s ইজ ইকুয়াল টু 6, এখানে পুরো সংখ্যাটি যেহেতু আমাদের হোল স্কয়ার আছে তাহলে এখানে d স্কয়ার পাবে, এটি স্কয়ার পাবে, তো d স্কয়ার পেলে d স্কয়ার, আর √3 যখন স্কয়ার পাচ্ছে তো √3 স্কয়ার 3 হয়ে যাবে, 3 দিয়ে এটিকে কাটলে 3 2 6, বা s ইজ ইকুয়াল টু হচ্ছে 2d স্কয়ার। ওকে, বা এটিকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে এখানে হচ্ছে এইভাবে যে 2d স্কয়ার ইজ ইকুয়াল টু x, বা d স্কয়ার ইজ ইকুয়াল টু s, 2 আছে d স্কয়ার সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে সেটা চলে আসছে ভাগ সম্পর্কে। অথবা আমরা দেখলাম যে d স্কয়ার ইজ ইকুয়াল টু s বাই 2।
ওকে, তো দেখো এখানে আমাদের ডি দাগে আছে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু এস বাই টু, আর এখানে আমাদের বেরোলো যে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু এস বাই টু। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব এখানে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু এস বাই টু, এটি হচ্ছে আমাদের ডি দাগের আনসার। এবার আমরা এই বি দাগের অঙ্ক দুটি করবো। তো বি দাগে আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, মানে এখানে আমাদের এই অঙ্ক দুটি সত্য না মিথ্যা সেটি আমাদেরকে যাচাই করতে হবে। তো প্রথমে একের দাগে আছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তো এখানে বলা আছে যে একটি ঘনকের যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ঘনকটির আয়তন আমাদের 4 গুণ হবে, সেটি আমাদের বলা আছে। তো দেখো এখানে যেহেতু আমাদের ঘনকের আয়তনের কথা বলা হয়েছে আর বাহুর দৈর্ঘ্য নেই, তো আমরা কি জানি যে বাহুর দৈর্ঘ্য না হলে আমরা ঘনকের আয়তন বের করতে পারি না। তো প্রথমে আমরা এখানে লিখে নিই যে এটি বি দাগের এ। ওকে, ধরি ঘনকটি একটি বাহুর দৈর্ঘ্য সমান এ, এখানে এটি আমাদের কোনো একক দেওয়া নেই, তবে এখানে একক লিখে নেব। ওকে, একক। অতএব এখানে আমাদের বলা হচ্ছে যে ঘনকটির আয়তন আমাদের 4 গুণ বাড়বে। তো এক্ষেত্রে আমরা বাহুর দৈর্ঘ্য যেহেতু এ ধরেছি তাহলে এক্ষেত্রে আয়তন কি হবে, তোমরা এখানে লিখবো যে অতএব সে ক্ষেত্রে আয়তন সমান, আয়তন মানে বাহু কিউব, এখানে যেহেতু ঘনক আর ঘনকের আয়তন হয় বাহু কিউব, তো আমরা এখানে লিখবো এ কিউব, আর এটি যেহেতু আমাদের আয়তন তাহলে লিখবো যে ঘন একক। এবার দেখো এখানে যেহেতু বলা হচ্ছে যে আবার যে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, মানে এখানে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য মানে কি, এখানে এই বাহু যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে আয়তনটি বলা আছে যে 4 গুণ হবে। আমরা এখানে দেখি, তো এখানে লিখবো যে আবার ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 2 গুণ বেশি হলে সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে, সে ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে, এখানে বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছি তাহলে হবে 2 ইন্টু এ ইকুয়াল টু 2a একক, এবং আয়তন হবে, আয়তন আমরা কি জানি যে আয়তন সমান হয় বাহু কিউব। তো বাহু বলতে আমাদের যেহেতু 2a হচ্ছে তাহলে এর কিউব সমান, এখানে যেহেতু একটু হোল কিউব দেওয়া আছে মানে কি এই কিউবটি 2ও পাবে এও পাবে, তো 2 যখন কিউব পাবে তখন হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 8 আর এ কিউব করতেই এ কিউব। দেখো যখন আমরা বাহুর দৈর্ঘ্য এ একক ধরেছি সেক্ষেত্রে আয়তনটি হয়েছে এ কিউব, আর যখন আমরা বাহুর দৈর্ঘ্যকে 2 গুণ বাড়িয়ে দিয়েছি সেক্ষেত্রে আয়তনটি হলো 8a কিউব, মানে কি এটি আমাদের 8 গুণ বেশি হলো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব বাহুর দৈর্ঘ্য 2 গুণ বেশি হলে আয়তন 8 গুণ বেশি হবে, অতএব এটি মিথ্যা। ওকে, এবার আমরা এই দুই দেখতে করবো। তো দুই দাগে আছে বর্ষার সময়ে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার, আর এখানে সংকেত হিসেবে দেওয়া আছে যে 1 আর সমান 100 বর্গমিটার আর 1 হেক্টর সমান 100 আর। তো এখানে যেহেতু আমাদের হেক্টর দেওয়া আছে, তো হেক্টর থেকে আমাদের প্রথমে এই বর্গমিটারে নিয়ে আসতে হবে, না হলে এক্ষেত্রে আমরা এর আয়তনটি বের করতে পারবো না, কারণ আমরা জানি যে আয়তন সমান কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ওকে, তো এক্ষেত্রে যেহেতু আমাদের 2 হেক্টর আছে তার মানে কি এটি আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ হিসেবে দেওয়া আছে, আর এক্ষেত্রে উচ্চতাটি আমাদের দেওয়া আছে। তো আমরা যদি এখানে 2 হেক্টরকে যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ হিসেবে ধরে আর তার সঙ্গে এই উচ্চতাটিকে গুণ করি সেটি সমান যদি আমাদের এই 1000 ঘনমিটার হয় তাহলে আমরা বলতে পারি যে এটি সত্য, আর যদি না হয় তাহলে বলবো মিথ্যা। তো প্রথমে আমরা এখানে হেক্টরকে বর্গমিটারে তৈরি করবো। ওকে, তো এখানে আমরা লিখি যে আমরা জানি, এখানে বলা হয়েছে যে 1 হেক্টর সমান 100 আর। ওকে, যেহেতু হেক্টর থেকে আসছে তো প্রথমে আমরা হেক্টর থেকে লিখবো। তো 1 হেক্টর সমান 100 আর, 1 হেক্টর সমান 100, 1 হেক্টর সমান 100 আর, আর এখানে বলা আছে যে 1 আর সমান 100 বর্গমিটার।
তো আমাদের এখানে যেহেতু এই হেক্টর থেকে আমাদের বর্গমিটার আসতে হবে, তার মানে কি এখানে এক আরেকটা ধরা যাবে না, এখানে 108 সমান কত বর্গমিটার হয় সেটি বের করতে হবে। ওকে, তো 108 সমান এর সঙ্গে এটি গুণ করলে আমাদের বেরিয়ে যাবে। তো আমরা এখানে লিখবো এবং এটি সমান হচ্ছে 100 গুণ 100, যেহেতু যেহেতু 1 সমান 100 বর্গমিটার, তাহলে 108 সমান কত, 100 গুণ 100 সমান 1 1 2 3 1 2 3 4 মানে 10,000 বর্গ মিটার। তো দেখো 1 হেক্টর সমান আমরা কত বর্গমিটার সেটি পেয়ে গেলাম। আর এখানে যেহেতু আমাদের দেওয়া আছে যে 2 হেক্টর জমিতে, তো 2 হেক্টর সমান কত বর্গমিটার সেটি বের করে নিই। তাহলে লিখবো যে অতএব 2 হেক্টর সমান 1 হেক্টর সমান 10,000 হলে 2 হেক্টর সমান 10,000 এর সঙ্গে গুণ করতে হবে আমাদের 2 সমান 2 1 2, আর এখানে 4টে শূন্য করতে 4টে শূন্য বর্গ মিটার, মানে এটি হচ্ছে আমাদের 20,000 বর্গমিটার। ওকে, তো দেখো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে বর্ষার সময় 20 হেক্টর জমিতে বৃষ্টিপাত, আর এই উচ্চতা হয়েছে, এই জলের যে উচ্চতাটি হচ্ছে সেটি আমাদের দেওয়া আছে। তো এখানে যে জমির পরিমাণটি দেওয়া আছে এটি আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ ধরে এটি আমাদের একটা রয়েছে। আর এক্ষেত্রে আমাদের বৃষ্টিপাতে যতটা জল হয়েছে উচ্চতা, এটি আমাদের উচ্চতা। তো এটি আমরা বের করলাম কত, বর্গ মিটারে বের করলাম। তাহলে এখানে যেহেতু সেমিতে আছে, তো সেমিটি আমরা প্রথমে মিটারে বের করে নেবো। তো 5 সেমি সমান কত মিটার হয় সেটা আমরা দেখে নিই। তো এখানে লিখবো যে 5 সেমি সমান 5 100। তো সেমি থেকে যদি মিটারের ঘরে গেল, তাহলে আমরা কি জানি যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেমি। তো সেমি থেকে আমাদের মিটারের ঘরে মানে কি এদিকে আসছে, আর এদিকে আসলে কি হয় আমাদের ভাগ হয়, আর প্রতি এক ঘরের জন্য 10 হয়। তো 10 গুণ 10 সমান হচ্ছে 100। তাহলে 5 সেমি সমান হচ্ছে 5/100 মিটার। এবার এখানে আমরা পেয়ে গেলাম এই 2 হেক্টর সমান জমিটির দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, আর এটি আমাদের উচ্চতা পেয়ে গেলাম। অর্থাৎ এক্ষেত্রে আয়তনটি আমরা লিখবো যে অর্থাৎ আয়তন মানে এই জলের আয়তনটি হবে আমাদের 20,000, আর এর সঙ্গে গুণ 5 এর 100 কাটলে এখানে এই শূন্য কাটা সমান 5 দুগুণ 10, আর এখানে দুটো শূন্য করতে দুটো শূন্য, সেই 1000 ঘন মিটার। ওকে, এটি যেহেতু আয়তন তার জন্য ঘন মিটার। এবার দেখো এখানে আছে যে 1000 ঘন মিটার, তাহলে এখানে আমাদের অ্যান্সারও বেরিয়েছে 1000 ঘন মিটার। তাহলে আমরা বলতে পারি যে এটি সত্য। আমরা এখানে লিখবো যে অতএব এটি সত্য। এবার আমরা এই সি দাগের শূন্যস্থান পূরণ করি, এই 3টে অঙ্ক সলভ করবো। তো দেখো এখানে 1 দাগে আছে একটি সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা ড্যাশটি। আমরা কি জানি একটি সমকোণী চৌকোণের কর্ণের সংখ্যা কটি হয়, 4টি হয়। তো এখানে আমি শুধুমাত্র অ্যান্সার গুলি লিখে দিচ্ছি, তোমরা পুরো লাইনটি লিখবে, লিখে এখানে এই ড্যাশের জায়গায় অ্যান্সারটি লিখবে। ওকে, এখানে 1 দাগে হবে আমরা যদি 4টি হয়, এখানে 4টি লিখছি। 2 দাগে এখানে বলা আছে যে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইনটু একটি ধারের দৈর্ঘ্য। আমরা কি জানি যে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান কি হয়, √2 ইনটু বাহুর দৈর্ঘ্য হয়। তাহলে এখানে হবে √2। ওকে, এখানে হবে √2। এবার তৃতীয়টি আছে সমকোণী চৌকোণের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম। তো আমরা কি জানি যখন কোনো সমকোণী চৌকোণের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয় সেটিকে কি বলা হয়, ঘনক বলা হয়। তো 3 দাগে অ্যান্সারটি হবে ঘনক। ওকে, তোমরা এই পুরো লাইনগুলি লিখবে, লিখে এখানে যে ড্যাশ আছে এই ড্যাশে অ্যান্সারটি করবে। ওকে, এবার এই 25 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে এসে গুলি সলভ করবো। তো দেখো এখানে 1 দাগে আছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ঘাড় সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা সমান p হলে x - y + z + p এর মান কত তা লিখি। তো এখানে আমাদের আয়তঘনের তল সংখ্যা, ঘাড় সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা আর কর্ণের যে সংখ্যা সেগুলি আমাদের একটি করে চলরাশি হিসেবে দেওয়া আছে। আর আমরা জানি যে একটি আয়তঘনকের তল সংখ্যা, ঘাড় সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, কর্ণের সংখ্যা কত সেটি তোমরা নিশ্চয়ই জানো। এই অঙ্কটি যখন আমরা প্রথম করেছিলাম পার্ট 1 আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তোমরা যারা পার্ট 1টি দেখেছো তারা নিশ্চয়ই এটি করতে পারবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলি ধরে এখানে এটিকে সলভ করবো, দেখবো যে এর মান কত হয়। দেখো 25 1-এ এখানে বলা আছে তল সংখ্যা x। তো আমরা জানি যে একটি আয়তঘনকের 6টি তল থাকে। তোমরা এখানে লিখবো x = 6। এবং এখানে বলা আছে ধার সংখ্যা y। তো আমরা জানি যে ধার থেকে 12টি। তো আমরা লিখতে পারি যে y = 12। আবার এখানে বলা আছে যে শীর্ষবিন্দু z। তো আমরা জানি যে শীর্ষবিন্দু 8টি থাকে। তো আমরা এখানে লিখবো যে z = 8। এবং এখানে বলা হয়েছে যে কর্ণের সংখ্যা p। তো আমরা জানি যে কর্ণের সংখ্যা থাকে 4টি। তো আমরা এখানে লিখবো 4, p = 4। ওকে, তো অঙ্কটি আমরা পাঠিয়ে নিই। যে অঙ্কটি হলো অতএব x - y + z + p
পি। ওকে, সমান x বলতে 6, y বলতে 12, z বলতে 8 প্লাস p বলতে 4 ইজ ইকুয়াল টু, এখানে 8 আর 4 12, তো 12 হচ্ছে প্লাসে আর এখানে 12 হচ্ছে মাইনাসে, তো 12 থেকে 12 কেটে গেলে থাকছে শুধুমাত্র 6। অতএব এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হচ্ছে 6। এবার আমরা এই দুইটাকে করবো। তো দুইটাকে আছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h - 1, 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত তা লিখি। দেখো এখানে আমাদের বলা আছে যে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য এখানে আমাদের দেওয়া আছে। আমরা জানি যে প্রতিটি আয়তঘনের 3টি করে মাত্রা থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এক্ষেত্রে আমাদের এই যে দৈর্ঘ্যগুলি, এগুলি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একক দেওয়া আছে, আর এখানে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একক দেওয়া আছে। আর বলা আছে এক্ষেত্রে এই যে আয়তঘন দুটি এদের ঘনফল সমান। ঘনফল বলতে কি বুঝি? আয়তন। তো এক্ষেত্রে আমাদের আয়তন সমান। তো বলা আছে যে তাহলে এক্ষেত্রে এই h এর মান কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যেহেতু ঘনফল দেওয়া আছে মানে আয়তন, তো আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন হয়। তো এক্ষেত্রে আমরা এই এটি গুণ এটি গুণ এটি সমান যদি এটি গুণ এটি গুণ এটি দিই তাহলে আমাদের এক্ষেত্রে h এর মান বেরিয়ে যাবে। আমরা এখানে অঙ্কটি এগুলো করবো। প্রথম আয়তঘনের ঘনফল সমান 4 × 6 × 4 এবং দ্বিতীয় আয়তঘনের ঘনফল সমান 8 × 2h - 1 × 2। অতএব প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে এখানে এই দুটি যেহেতু সমান, তো আমি এখানে এটিকে আগে লিখছি। h এর মান যেহেতু বের করতে হবে 8 × 2h - 1 × 2 ইজ ইকুয়াল টু 4 × 6 × 4। বা এখানে আমাদের h এর মান বের করতে হবে, তো 2h - 1 কে আমি এই সাইডে রাখছি আর বাদ বাকিগুলো এই দিকে নিয়ে যাচ্ছি। ওকে, 4 × 6 × 4, 8 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, তো এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। 2 আছে গুণ সম্পর্কে, তো এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে। 2 দিয়ে যদি কাটি যে 2 2 4, 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 4 2 8, 4 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 6। বা 2h ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 6, 1 আছে এখানে মাইনাস আছে, তাহলে এই সাইডে চলে যাবে +1। বা h ইজ ইকুয়াল টু, এখানে 6 আর আছে হচ্ছে 7, 2 আছে h এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে ভাগ সম্পর্কে। তো দেখো h এর মানটি বের হলো আমাদের 7/2। তো এটিকে যদি আমরা পয়েন্টে বের করি তাহলে এটি আমাদের হচ্ছে 7 কে যদি 2 দিয়ে ভাগ করি 3 2 6, 1 থাকছে, তো এখানে পয়েন্ট হলে 5 2 10, তাহলে হচ্ছে এটি সমান। অতএব h ইজ ইকুয়াল টু 3.5। ওকে, এটি আমাদের অ্যান্সার। কারণ এখানে যেহেতু আমাদের বলা হয়েছিল যে h এর মান কত, তো আমরা লিখি, তো তার জন্য এখানে আমরা h এর মানটি বের করলাম। এবার আমরা এই তিনটা একটু করবো। তো তিনটাকে আছে একটি ঘনকের প্রত্যেকটি ঘনের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। তো এখানে বলা আছে যে একটি ঘনকের যদি প্রত্যেকটি ঘরের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায় তাহলে ঘনকটির সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটি শতকরা কত বৃদ্ধি পাবে সেটি আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের বলা হচ্ছে যে সমগ্র তলের দৈর্ঘ্য 50% বৃদ্ধি হবে, তাহলে আমাদের সমগ্র তলের দৈর্ঘ্যটি আমাদের ধরে নিতে হবে। যেহেতু নেই, আমরা এখানে যে কোনো একটি চলরাশি হিসেবে ধরে তুলতে পারি। এখানে আমরা লিখবো যে অঙ্কটি এভাবে করবো যে 3 দাগে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান x। এখানে আমাদের কোনো একক দেওয়া নেই, তবে এখানে লিখবো x একক। অতএব ক্ষেত্রফল, আমরা জানি যে ক্ষেত্রফল সমান হয় 6 × বাহু স্কয়ার। তো এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হবে 6 × বাহু তার স্কয়ার সমান 6x² বর্গ একক। এবার বলা হচ্ছে কি যে প্রত্যেক ঘরের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, তো 50% বৃদ্ধি পাবে কার উপরে? এই যে বাহুর দৈর্ঘ্যটি আছে এর উপর বৃদ্ধি পাবে। আমরা এখানে লিখি যে আবার 50% বৃদ্ধি পেলে 50% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে, এক্ষেত্রে এই যে বাহুর দৈর্ঘ্য আছে তার উপর 50% বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাবে মানে কি প্লাস, তো এখানে x প্লাস x এর 50/100
সমান এক্স প্লাস এখানে এক্স এর বলতে গুণ এখানে 50/100 যদি কাটি 50 থেকে 50 50 দ্বিগুণে 100 সমান এক্স প্লাস একের সঙ্গে এক্স কে গুণ করলে এক্স এখানে 2 কত 2 এটি যদি আমরা যোগ করি একসঙ্গে তাহলে হচ্ছে 2 এখানে 2x প্লাস x সমান হচ্ছে 3x/2। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে যখন 50% বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হলো 3x/2 একক। অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল সমান হবে, ক্ষেত্রফল মানে 6 ইন্টু বাহু স্কয়ার, তো এখানে আমরা লিখবো 6 ইন্টু বাহু স্কয়ার বলতে আমাদের বাহু বলতে এটি, তো 3x/2 এর স্কয়ার সমান 6 ইন্টু এই স্কয়ারটি উপরের সংখ্যা পাবে নিচের সংখ্যা পাবে, তো 3 এর যদি স্কয়ার পাই তাহলে হচ্ছে 3 3কে 9 আর x স্কয়ার এখানে 2 দুগুণ হচ্ছে 4। এবার এটি যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2 দুগুণ 4 3 3কে 9 সমান 3 9 হচ্ছে 27 x স্কয়ার/2। ওকে, এক্ষেত্রে দেখলাম যে ক্ষেত্রফল হলো আমাদের 27 x স্কয়ার/2। দেখো এখানে আমাদের এটি হচ্ছে যখন 50% বৃদ্ধি পাচ্ছে তখন ক্ষেত্রফল এটি হচ্ছে, আর যখন আমাদের বাহুর দৈর্ঘ্য x ছিল তখন এটি ছিল। তাহলে আমাদের কতটা বৃদ্ধি পাচ্ছে আমরা কি করে পাবো, এখানে এটির থেকে যখন এটিকে বাদ দেবো তখন কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা পেয়ে যাবো। আমরা এখানে লিখি যে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 27 x স্কয়ার/2 এর থেকে -6 x স্কয়ার সমান 2 কত 2 এখানে 27 x স্কয়ার এখানে মাইনাস 6 দুগুণ 12 x স্কয়ার এখানে এই 27 x স্কয়ার থেকে যদি 12 x স্কয়ারকে মাইনাস করি তাহলে যে 2 আছে কত হলে 7 হবে 5, আর এখানে 1 আছে কত হলে 2 1 মানে 15 x স্কয়ার। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এই যখন ক্ষেত্রফল এটি বৃদ্ধি পেল 50% বৃদ্ধি পেল সেক্ষেত্রে ক্ষেত্রফলটি বৃদ্ধি পেল আমাদের এটি, তো এটি আমাদের কিসের মধ্যে বৃদ্ধি করছে, এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে যেটা আমাদের বলা হয়েছে যে এক্ষেত্রে শতকরা কত বৃদ্ধি পেলে সেটি আমাদের বের করতে হবে। আমরা এখানে লিখব যে 6x স্কয়ার ক্ষেত্রফলের মধ্যে বৃদ্ধি পায় 15x স্কয়ার/2 15x স্কয়ার/2 এটি হচ্ছে আমাদের বর্গ একক। ওকে, বর্গ একক, এখানে এটি হবে বর্গ একক। যখন আমরা ক্ষেত্রফলটি বের করবো সেক্ষেত্রে আমরা বর্গ একক লিখবো। তো বর্গ একক অর্থাৎ এক ক্ষেত্রফলের মধ্যে বৃদ্ধি পাবে নিশ্চয়ই কম পাবে, তো কম হলে ভাগ, সেক্ষেত্রে আমাদের 15x স্কয়ার/2 আর এখানে নিচে হচ্ছে 6x স্কয়ার। আর যেহেতু শতকরা বের করতে বলা আছে, তো যেহেতু শতকরা বের করতে বলা আছে তো শতকরা মানে 100, তো 100 ক্ষেত্রফলের মধ্যে বৃদ্ধি পাবে নিশ্চয়ই বেশি পাবে, তো বেশি পেলে গুণ, তো এক্ষেত্রে হবে আমাদের 15x স্কয়ার/2 এর সঙ্গে গুণ হচ্ছে আমাদের 100, আর এখানে এর নিচে যদি 1 ধরি এটি হচ্ছে আমাদের পুরো ভাগে, তো যখন একটু উপরে উঠে যাবে তখন উল্টে যাবে, তো উল্টে গেলে উপরে 1 নিচে হচ্ছে 3x স্কয়ার। এবার যদি আমরা কাটি তো এখানে 2 দিয়ে যদি 100 কাটি 50 দুগুণে 100, এখানে 6 দিয়ে যদি কাটি এটিকে তো সরাসরি যাবে না, তো 3 দিয়ে যাবে 3 3 দুগুণে 6 আর এখানে 3 5 15। এবার 2 দিয়ে এটিকে কাটবো 25 দুগুণে 50, এই x স্কয়ার দিয়ে x স্কয়ার কেটে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের উপরে থাকছে 5 25 আর 1, তাহলে 5 25 হচ্ছে সমান 125। আর এটি যেহেতু শতকরা বের করতে বলা আছে তারপরে 500 আমরা বলতে পারি যে আছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। ওকে, এটি আমাদের অ্যান্সার। ওকে, তো এখন এই পর্যন্ত। এখানে এই দুটি অঙ্ক তোমাদের জন্য দেওয়া থাকে, তোমরা নিজেরা ট্রাই করবে, যদি না পারো আমাকে কমেন্ট করে আমি তোমাদের এটি করে দিব। তো আশা করি এখানে সমস্ত অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় এবং করে দেখো তাহলে দেখে বুঝতে অসুবিধা হবে না।